গত ভিডিওতে আমরা একটা সমস্যার কথা বলেছিলাম, তার লিঙ্কটা রয়েছে নিচের ডেসক্রিপশন বক্সে। চট করে একটু মনে করিয়ে দিই। যদি একটা পেন্সিলকে হেলিয়ে জলে ডোবানো হয় তবে সেটা বাঁকা দেখায়। কেন? পাঠ্য বইয়ে এর কারণ ব্যাখ্যা করার জন্য এরকম একটা ছবি আঁকা থাকে, কিন্তু এই ব্যাখ্যাটা যদি সঠিক হয় তবে একটা খাড়াভাবে ডোবানো পেন্সিলও ভীষণ রকম বাঁকা দেখাতো। কিন্তু এক্সপেরিমেন্ট করলেই দেখা যায় যে খাড়াভাবে ডোবানো পেন্সিলকে মোটেই বাঁকা দেখায় না। সে আমি যেভাবেই তাকাই না কেন, খালি খানিকটা বেঁটে দেখায়। এই যা। প্রথমে আমরা এই খাড়া পেন্সিলের রহস্যটা সমাধান করব। যে সমাধানটা দিতে চলেছি সেটা পুরোটাই অবশ্য আমার মাথা থেকে বেরোয়নি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটা এসেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রফেসর মৃণাল নন্দীর থেকে। সমাধানটা শুরু হবে কোনো একটা জিনিসের ভার্চুয়াল ইমেজ কাকে বলে সেটা বোঝা দিয়ে। ভার্চুয়াল ইমেজ অর্থাৎ যাকে বাংলায় বলে অসদ্বিম্ব। অসদ্বিম্বদের সাথে আমাদের প্রথম পরিচয় ঘটে যখন আমরা সমতল আয়নাদের কথা শিখি। কোনো বিন্দু থেকে একগুচ্ছ রশ্মি বেরিয়ে যখন আয়নার উপরে পড়ে এবং প্রতিফলনের পর মনে হয় যেন অন্য কোনো বিন্দু থেকে আসছে, তখন আমাদের চোখ মনে করে যেন এই বিন্দুটা আসলে এখানে রয়েছে। সেটাকেই আমরা বলি যে এই বিন্দুটার অসদ্বিম্ব তৈরি হয়েছে এই বিন্দুতে। এইটুকু অবধি পড়েই আমাদের কেমন করে জানি বিশ্বাস হয়ে যায় যে প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি সকল ক্ষেত্রেই অসদ্বিম্ব খালি এই একভাবেই হতে পারে। মানে ধরো কোনো একটা যন্ত্র আছে যার মধ্যে আয়না, লেন্স ইত্যাদি বসানো রয়েছে। এর উপর একগুচ্ছ রশ্মি এসে পড়ল কোনো একটা বিন্দু থেকে। সেই রশ্মিগুলোই যন্ত্রের ভিতর থেকে যখন বেরিয়ে আসে তখন যদি মনে হয় যে এরা অন্য কোনো বিন্দু থেকে বেরোচ্ছে, তবে চোখ এই বিন্দুতে এই বিন্দুর অসদ্বিম্ব দেখতে পায়। এতে কোনো ভুল আছে এমন নয়, কিন্তু ভুল হলো এইটা মনে করা যে একমাত্র এভাবেই অসদ্বিম্ব উৎপন্ন হতে পারে। এখানে যেমন যন্ত্র থেকে বেরোনো রশ্মিগুলো যেসব সরল রেখা বরাবর রয়েছে সেগুলো সবই একই বিন্দু দিয়ে যায়। এটা খালি একটা কেস, সবচেয়ে সহজ কেস। এমন হতেই পারে যে সরল রেখাগুলো মোটেই একই বিন্দু দিয়ে যায় না। এরকম ক্ষেত্রেও কিন্তু কখনো কখনো চোখ অসদ্বিম্ব দেখতে পায়। এই সরল রেখাগুলোর কথাই ধরো, এরা কোনো একই বিন্দু দিয়ে যাচ্ছে না, ওদের ছেদ বিন্দুগুলো লক্ষ্য করো। আমরা এখানে একটা উপমা ব্যবহার করব। এই ছেদ বিন্দুগুলোকে বলবো এক একটা ভোট প্রার্থী, আর সরলরেখাগুলো এদেরকে ভোট দিচ্ছে। যদি কোনো সরলরেখা কোনো ছেদবিন্দু দিয়ে যায় তবে বলবো যে সেই সরলরেখাটা ওই প্রার্থীকে ভোট দিচ্ছে। যেমন এই প্রার্থীটা 2টো ভোট পেয়েছে আর এই প্রার্থীটা 3টে ভোট পেয়েছে। লক্ষ্য করো, একই ভোটার কিন্তু একাধিক প্রার্থীকে ভোট দিতে পারে। যেমন এই লাইনটা একে ভোট দিয়েছে, একে দিয়েছে, একে দিয়েছে, আবার একেও ভোট দিয়েছে। আমাদের সমাধানের মূল কথাটা হলো, যদি কোনো প্রার্থী বাকিদের তুলনায় প্রচুর বেশি ভোট পায় তবে আমাদের মস্তিষ্ক সেই বিন্দুতেই অসদ্বিম্ব দেখতে পায়, বাকি ছোটখাটো প্রার্থীরা কোনো পাত্তা পায় না। এটাকে বলবো দ্বিতীয় কেস। কিন্তু অবস্থাটা যদি এরকম হয় যেখানে একাধিক প্রার্থী আছে এবং জনপ্রিয়তায় কেউ কারো থেকে কম যায় না, তবে এরকম ক্ষেত্রে মনে হবে যেন অসদ্বিম্বটা চোখের অবস্থানের সঙ্গে সঙ্গে নড়াচড়া করছে। চোখটা যখন এখানে, তখন চোখে যেসব রশ্মি ঢুকছে তাদের নিরিখে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী এটা, তাই অসদ্বিম্বটা এখানে দেখা যাবে। কিন্তু চোখটা যখন এখানে,
তখন অসৎবিম্বটা অবস্থান পরিবর্তন করে চলে আসবে এইখানে। এটাই হলো আমাদের তৃতীয় কেস। এর থেকেও জটিলতর কেস সম্ভব, কিন্তু আমাদের পেন্সিলের উদাহরণে এই তৃতীয় কেসেই কাজ হয়ে যাবে। এবার আমাদের উদাহরণে ফিরে আসি। এই রশ্মিটা দেখো, এটাকে আমরা 2Dতে দেখাচ্ছি, কিন্তু আসলে এটা রয়েছে ত্রিমাত্রিক জগতের মধ্যে। যদি আমরা রশ্মিটাকে এইভাবে ঘোরাই, তবে এরকম আরো বহু রশ্মি পেলাম, যারা জলতলের সঙ্গে ঠিক একই কোণে হেলে রয়েছে। এবার যদি সবুজ রশ্মিগুলোকে আমরা পিছন দিকে বাড়িয়ে দিই, তবে ওরা ঠিক মাঝখানে একটা বিন্দুতে মিলিত হবে এবং সেই বিন্দুটা থাকবে শুরুর বিন্দুটা ঠিক ভার্টিক্যাল ভাবে ওপরে। লক্ষ্য করো, রশ্মিগুলো মিলে কেমন একটা ফানেলের মতো দেখতে হয়েছে, আর ওই ছেদ বিন্দু যেটা, এই যে সবুজটা, সেটা রয়েছে সেই ফানেলের ফুটো। তার মানে ছেদ বিন্দুটা হলো এমন একটা প্রার্থী যে অসংখ্য ভোট পেয়েছে। অবশ্যই রশ্মিগুলো সকলেই আমাদের চোখে ঢুকছে না, কারণ রশ্মিগুলো চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। কিন্তু আমাদের চোখে যে ছিদ্রপথে আলো ঢোকে, সেটা তো আর একেবারে একটা বিন্দু নয়, সেটা তো কিছুটা হলো চওড়া। তাই এই রশ্মিদের মধ্যে একটা সরু গুচ্ছ সেই পথে চোখে ঢুকবে। এরকম অসংখ্য রশ্মি গায়ে গায়ে লেগে আছে, তাই সেই সরু গুচ্ছের মধ্যেও অসংখ্য রশ্মি থাকবে। এবার পাঠ্যপুস্তকে সাধারণত যে ছবিটা দেওয়া থাকে তার দিকে চোখ ফেরাই। জেনকিন্স অ্যান্ড হোয়াইটের বইতেও এই একই ছবি আছে। বইতে অবশ্য 2D ছবি থাকে, আমরা সেটাকেই 3D করে এঁকেছি। এই বিন্দুটাও যে একজন প্রার্থী সেটা অবশ্যই অনস্বীকার্য, কিন্তু ও ভোট পেয়েছে মাত্র 2টো। অবশ্য চাইলে এখানেও আমরা ফ্যানের মতো এদেরকে 3Dতে ঘোরাতে পারি, কিন্তু যেহেতু এই ভোট প্রার্থী মোটেই ভার্টিক্যাল লাইনে নেই, তাই ঘোরাতে পরে প্রার্থী নিজেই ঘুরে অন্য জায়গায় চলে যাবে। ফলে এই দুজন যাকে ভোট দিয়েছে আর এই দুজন যাকে ভোট দিয়েছে, এরা কিন্তু আলাদা প্রার্থী। ফলে এরকম কোনো প্রার্থী 2-এর বেশি ভোট পাচ্ছে না। সুতরাং শুরুতে যে প্রার্থীর কথা বলেছিলাম, সেই মাঝখানের জন, সেই একমাত্র প্রার্থী যে অসংখ্য ভোট পাচ্ছে, বাকি চুনোপুটিরা কম্পিটিশনে তার কাছে দাঁড়াতেই পারছে না। বলাই বাহুল্য যে অসৎ বিম্বটা ওই মাঝখানের বিন্দুটাতেই তৈরি হবে। বইতে সাধারণত ছবিগুলো হয় সব 2D, কিন্তু ভোটে যে এখানে জিতছে তার সমর্থকরা মোটেই সবাই একই প্লেনে, মানে একই তলে নেই, কারণ ওরা রয়েছে এরকম একটা ফানেলের গায়ে। এই নীল জিনিসটা হলো জলতলটা। একটু চিন্তা করলেই বুঝবে যে এই সবুজ রশ্মিগুলো কোনো 3টেই একই তলে নেই। সেই জন্যেই 2D ছবিওয়ালা বইতে ঠিক ব্যাখ্যাটা দিতে পারে না। 3Dতে না ভাবলে সঠিক উত্তরটা বোঝা অসম্ভব। এতক্ষণ আমরা খালি খাড়া পেন্সিল নিয়েই আলোচনা করেছি। এবার বলবো পেন্সিলটা হেলানো থাকলে কি হয়। এর জন্য অবশ্য খুব একটা বাড়তি পরিশ্রমের দরকার হবে না। এক্ষুনি যে ছবিটা দেখালাম, যেখানে রশ্মিগুলো ফ্যানের মতো ছড়িয়ে পড়ছে, তা থেকেই বোঝা যাচ্ছে যে যে কোনো বিন্দুর বেলাতেই অসৎ বিম্বটা থাকে বিন্দুটার ঠিক ওপরে কোথাও, ঠিক খাড়াভাবে ওপরে কোথাও। এই লাল বিন্দুটার অসৎ বিম্ব হচ্ছে এই সবুজ বিন্দুটা। এই জিনিসটা আমরা পেন্সিলের গায়ে প্রতিটা বিন্দুর জন্যই করব। তবে কিনা প্রতিটা বিন্দুতেই যদি অতগুলো করে ফ্যানের মতো রশ্মি আঁকতে হয়, তবে ছবিটা খুবই জবরজং হয়ে উঠবে। তাই আগে আমরা অসৎ বিম্বর অবস্থান নির্ণয়ের জন্য একটা সহজ কায়দা বানিয়ে নেব। জলের নিচে এই বিন্দুটা নেওয়া যাক। আমরা এর অসৎ বিম্বর অবস্থান বার করতে চাই। প্রথমে এই বিন্দু থেকে চোখ পর্যন্ত একটা রশ্মি এঁকে নেব প্রতিসরণের সূত্র মেনে। তারপর এই বিন্দুটা দিয়ে যে ভার্টিক্যাল লাইনটা যায় সেটাও এঁকে নেব।
এবার প্রতিসরণের পর যে রশ্মিটা পেয়েছি সেটাকে পিছন দিকে বাড়িয়ে দেব যতক্ষণ না ওই ভার্টিক্যালটাকে ছেদ করে। ওই ছেদ বিন্দুটাই হবে অসৎবিম্বের অবস্থান। এই কাজটা এবার আমরা জলের নিচে পেন্সিলের গায়ের প্রতিটা বিন্দুর জন্যই করব। তার মানে এই বিন্দুটাকে আমরা এখান থেকে উপর অবধি পুরো নিয়ে যাব। সব অসৎ বিন্দুর অবস্থান মিলিয়ে তৈরি হয়েছে এই লাল দাগটা। তার মানে চোখের কাছে মনে হবে যে এই পেন্সিলটা বেঁকে এই রেখা বরাবর রয়েছে, সেই জন্যই পেন্সিলটাকে আমরা বাঁকা দেখব। এখানে লক্ষ্য করো যে এটা কিন্তু পুরোপুরি একটা সরল রেখা নয়, এখানটা একটু বেঁকেছে, কিন্তু সেটা সামান্যই। এই হলো আমাদের সমাধানটা। তা আমাদের ভিডিও প্রায় শেষ, খালি দুটো জিনিস বলা বাকি আছে। আমরা এ যাবৎ সবসময় ধরে নিয়েছি যে খালি এক চোখে দেখছি। আমাদের দুটো চোখ সামান্য আলাদা জিনিস দেখে, তাই দু চোখ একসাথে খুললে ব্যাপারটা একটু জটিল। কিন্তু যদি আমরা মাথাটা সোজা রেখে তাকাই, মানে এরকম বা এরকম না হেলিয়ে, তবে কিন্তু দু চোখ ভরে দেখলেও এক্ষেত্রে অসুবিধা নেই, কারণ সেক্ষেত্রে চোখ দুটো একই অনুভূমিক তলে থাকবে। ফলে সেই যে রশ্মির ফ্যান দিয়ে ফানেল বানিয়েছিলাম, দুটো চোখই সেই একই ফানেলের প্রান্ত দিয়ে বিভিন্ন রশ্মিগুচ্ছ দেখবে। যেহেতু এই সব রশ্মি একই বিন্দুতে মিলিত হচ্ছে সেই ফানেলের তলার যে ফুটোর বিন্দুটা, তাই দু চোখ ভরে দেখলে সেই বিন্দুতেই আমরা আরো জোরালো একটা অসৎবিম্ব দেখব। এই হলো গিয়ে প্রথম কথা। দ্বিতীয় কথাটা এই যে প্রথম যখন আমরা বিজ্ঞান শেখা শুরু করি, তখন ধরে নিই যে সবকিছুর ব্যাখ্যা, সূত্র, নিয়ম ইত্যাদি মস্ত মস্ত বৈজ্ঞানিকেরা এমন ভয়ঙ্করভাবে মাথা খাটিয়ে কষে রেখেছেন যে আমাদের মাথাগুলোর আর কোনো প্রয়োজনই নেই। সেই কারণে বিজ্ঞান চর্চা আমরা শুরুই করি মুখস্থ করার মানসিকতা নিয়ে। পাঠ্যপুস্তকে বর্ণিত দু একটা পরীক্ষা যদি বা নিজের হাতে করি, সেটাও করি স্বাধীন চিন্তা বন্ধ রেখে। বইয়ের ব্যাখ্যার বাইরে অন্য কোনো চিন্তার কথা বলতে গেলেই মাস্টার মশাইয়ের বকা শুনতে হয়, তুমি কি পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিকদের থেকেও বেশি বুঝে গেছো? তা আমাদের এই ছোট্ট গল্প থেকেই বুঝতে পারছো যে স্বাধীন চিন্তার বিস্তর অবকাশ এই কলিযুগেও আছে। বিজ্ঞানের অতি প্রাথমিক জিনিস নিয়েও আন্তর্জাতিক মানের বইতেও ভুল লেখা থাকে। নিজের মাথার স্বাধীন চিন্তার ক্ষমতাকে তাই মোটেই অবহেলা করো না।